রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র থেকে ৩০০ মেইন ব্যাটল ট্যাঙ্ক কেনার চুক্তি সৌদি আরবের। ইউক্রেন জুড়ে বিধ্বংসী হামলা রাশিয়ার, নিহত ১৫০০ সেনা সহ অনেক বেসামরিক নাগরিক। ভেঙে পড়েছে গাজা যুদ্ধবিরতি। বুধবার গোটা গাজায় ইসরায়েলের হামলায় নিহত কমপক্ষে ২৮ ফিলিস্তিনি। গাজায় আন্তর্জাতিক শান্তি মিশনে ইয়েমেনকে যোগ দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের, বিভিন্ন মহলে কৌতূহল। সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩ শতাধিক ট্যাঙ্ক কেনার চুক্তি করেছে। এগুলো M1 আব্রামস মেইন ব্যাটল ট্যাঙ্ক। এসব ট্যাঙ্ক কেনার পেছনে দেশটির ব্যয় হবে ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের কাছে ৩ শতাধিক ট্যাঙ্ক বিক্রির তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প বিন সালমানের বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র খাতের কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রের সৌদি আরবের $1 ট্রিলিয়ন বিনিয়োগ চুক্তির অন্তর্ভুক্ত ৩০০ ট্যাঙ্ক বিক্রির চুক্তি। সমর বিশ্লেষকদের মতে, বর্তমান আধুনিক ড্রোন প্রযুক্তির যুগে ট্যাঙ্ক সহ এসব ভারী আর্টিলারি সিস্টেম একটি বড় ধরনের বোঝায় পরিণত হয়েছে। সৌদি আরবের সামরিক বাহিনীকে শক্তিশালী করা এই ধরনের অস্ত্র কেনার মূল উদ্দেশ্য নয়। বস্তুত যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন উসিলায় বিপুল পরিমাণ অর্থ তুলে দেওয়াই হলো এর মূল লক্ষ্য। দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা হলো সৌদি আরব, কিন্তু সৌদি আরব আজও সামরিক দিক দিয়ে কোনো শক্তিশালী দেশ নয়। বিশেষ করে ইসরায়েলের ধারে কাছেও নেই সৌদি আরব। তাহলে প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এত বিপুল অস্ত্র সৌদি আরব কি করে? বস্তুত এসব অস্ত্র সৌদি আরবের কোনো কাজে লাগে না, কারণ যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করলেও তারা কখনো চায় না সৌদি আরব তাদের অস্ত্রের মাধ্যমে শক্তিশালী হোক। তার প্রমাণ সর্বশেষ মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য। মঙ্গলবার ট্রাম্প বিন সালমান বৈঠকের সময় ট্রাম্পের কাছে একজন সাংবাদিক জানতে চান, সৌদি আরবের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি করলে ইসরায়েলের আধিপত্য খর্ব হবে কিনা। জবাবে ট্রাম্প বলেন, সৌদি আরবের কাছে যেসব F-35 যুদ্ধ বিমান বিক্রি করা হবে সেগুলোর শক্তি ইসরায়েলের কাছে বিক্রি করা যুদ্ধ বিমানের তুলনায় অনেক কম শক্তিশালী হবে। ট্রাম্পের কথায় এটি পরিষ্কার যে সৌদি আরবের এসব বিমান ইসরায়েলের বিরুদ্ধে কোনো কাজে আসবে না। তাহলে প্রশ্ন দেখা দিয়েছে, এসব অস্ত্র সৌদি আরব কাদের বিরুদ্ধে ব্যবহার করবে? কাদের মোকাবেলায় সৌদি আরব দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্রিলিয়ন ডলার অস্ত্র কিনছে? এর উত্তর একটি, আর তা হলো সৌদি রাজ পরিবার ক্ষমতায় টিকে থাকার জন্য যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থন লাভের অংশ হিসেবে অস্ত্র কেনার নামে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র খাতে অর্থ ঢেলে আসছে। সমর বিশ্লেষকদের মতে, গত 2 দশকে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেই পরিমাণ সমরাস্ত্র কিনেছে তা যদি নিজ দেশে বিনিয়োগ করত, তাহলে তারা বিশ্বের অন্যতম একটি সমরাস্ত্র নির্মাতা ও সমরাস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হতে পারত এতদিন। আর সামরিক দিক থেকেও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হতো। এমনকি তারা যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ অস্ত্র কেনে তার সামান্য অংশ যদি তুরস্ক ও পাকিস্তানের অস্ত্র খাতে বিনিয়োগ করত, তাহলে এই দেশ দুটিও অনেক শক্তিশালী হতে পারত। ইউক্রেনে বড় মাত্রায় ধ্বংসাত্মক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পশ্চিমে লভিভ এবং উত্তর পূর্বে খার্কিভ সহ গোটা ইউক্রেনে রাশিয়া বুধবার ৫ শতাধিক আত্মঘাতী ড্রোন ও অর্ধশতাধিক মিসাইল হামলা চালিয়েছে। হামলায় লভিভের টার্নোপিলে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর বুধবারের হামলা ছিল রাশিয়ার অন্যতম একটি ধ্বংসাত্মক হামলা। ইউক্রেন আর্মি দাবি করেছে ৪৪২টি আত্মঘাতী ড্রোন তারা আকাশে ধ্বংস করেছে। এছাড়া F-16 ও মিরেজ 2000 ফাইটার জেটের মাধ্যমে আকাশে প্রতিহত করা হয়েছে রাশিয়ার ছোড়া 10টির বেশি ক্রুজ মিসাইল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বুধবারের হামলায় রাশিয়া বিমান থেকে নিক্ষেপণযোগ্য কিনজাল
ক্রুজাল হাইপারসনিক মিসাইল সহ রণতরী থেকে প্রিসিশন গাইডেড মিসাইল হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সমরাস্ত্র শিল্প ও জ্বালানি অবকাঠামো। রাশিয়ায় বেসামরিক মানুষের ওপর ইউক্রেনের অব্যাহত সন্ত্রাসী হামলার জবাবে বুধবার এই অভিযান চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ 24 ঘণ্টায় বিভিন্ন ফ্রন্ট লাইনে রাশিয়ান আর্মির হামলায় নিহত হয়েছে 1340 ইউক্রেন সেনা। পোল্যান্ড এবং রোমানিয়া অভিযোগ করেছে, বুধবার হামলার সময় তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ার ড্রোন ও মিসাইল। এ সময় উভয় দেশের যুদ্ধ বিমান আকাশে ওড়ে রাশিয়ার মিসাইল প্রতিহত করার লক্ষ্যে প্রস্তুত রাখা হয় গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম। ব্রিটেন অভিযোগ করেছে, তাদের সমুদ্র সীমায় প্রবেশ করেছে রাশিয়ার একটি গোয়েন্দা রণতরী। সেই রণতরী থেকে তাদের বিমানের পাইলটের বিরুদ্ধে লেজার আক্রমণ চালানো হয়েছে। স্কটল্যান্ডের উত্তরে রাশিয়ার রণতরী থেকে ব্রিটেনের যুদ্ধ বিমানে এই লেজার হামলা চালানো হয়েছে মঙ্গলবার। ব্রিটেন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার গোয়েন্দা রণতরীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য ব্রিটেন সেখানে একটি ফ্রিগেট রণতরী এবং পজিটন 8 নামক ম্যারিটাইম টহল বিমান মোতায়েন করেছে। ব্রিটেন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান রণতরীটিকে এলাকা ত্যাগের জন্য সতর্কবার্তা পাঠানো হলেও তারা এলাকা ত্যাগ করেনি। এ ঘটনা রাশিয়ার আগ্রাসী পদক্ষেপ ছাড়া আর কিছু নয়, যা গুরুত্বের সাথে নিয়েছে ব্রিটেন। ট্রাম্পের শান্তি পরিকল্পনার অধীনে গাজায় আন্তর্জাতিক একটি শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ইয়েমেনকে। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন থেকে ইয়েমেনের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে, কারণ ইয়েমেনে বর্তমান ক্ষমতায় রয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী বাহিনী হুথি আর্মি। আর এই হুথি আর্মি গাজার সমর্থনে বর্তমানে যুদ্ধরত যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ গোটা পশ্চিমা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জার্মানি, ব্রিটেন মিলে এখনও নিয়মিত ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি আর্মির বিরুদ্ধে। এই অবস্থায় তাদেরকে গাজায় আন্তর্জাতিক শান্তি মিশনে যোগ দেওয়ার আমন্ত্রণ একটি অদ্ভুত ঘটনা হিসেবে দেখছেন অনেকেই এর হিসাব মেলাতে পারছেন না। এএফপির খবরে বলা হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে ইয়েমেনকে এখনও প্রস্তাব দেয়নি যুক্তরাষ্ট্র। ব্যাকডোরে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। এই আলোচনার বিষয়ে জানার জন্য হোয়াইট হাউসের মুখপাত্রের সাথে যোগাযোগ করে এএফপি। হোয়াইট হাউস এই বিষয়ে বিস্তারিত জানায়নি এবং আলোচনার খবরও অস্বীকার করেনি। হুথি আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাব গ্রহণ করতে রাজি আছে, তবে ব্যাপক ভিত্তিক সেনা মোতায়েন করবে না তাদের দেশ। প্রতীকী হিসেবে কিছু সেনা কর্মকর্তা সেখানে মোতায়েন করা হবে এবং তারা কেবলমাত্র কন্ট্রোল রুমে অবস্থান করবে। ভেঙে পড়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তি। বুধবার গোটা গাজা জুড়ে বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল আর্মি। এতে নিহত হয়েছে অন্তত 28 জন ফিলিস্তিনি। ইসরায়েল আর্মি অভিযোগ করেছে, বুধবার গাজার দক্ষিণে রাফায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে হামাস। এর জবাবে হামাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনো ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায়নি। ইসরায়েলের এই দাবি সম্পূর্ণ মিথ্যা, বরং গাজায় চলমান ইসরায়েলের হামলাকে বৈধতা দেবার লক্ষ্যে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। গাজায় বুধবারের হামলায় নিহত 28 জনের মধ্যে রয়েছে 10 জন শিশু। ইসরায়েলের হামলায় আহত হয়েছে কমপক্ষে 77 জন, তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। গত 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্যোগে মিশরে দুই পক্ষের শান্তি চুক্তির পর এ নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে 3 শতাধিক ফিলিস্তিনি। ইসরায়েল প্রায় প্রতিদিন গাজার কোথাও না কোথাও ঠান্ডা মাথায় হত্যা করে চলেছে ফিলিস্তিনিদের। কেবল তাই নয়, ইসরায়েল আর্মি একইভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা করছে লেবাননে। মঙ্গলবার লেবাননে ফিলিস্তিনি একটি উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 13 জন। লেবাননে মোতায়েনকৃত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী অভিযোগ করেছে, দক্ষিণ লেবাননের ইয়ারুনে একটি এলাকা দখল নিয়ে দেওয়াল নির্মাণ করছে। এদিকে বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিদর্শন করেছেন তাদের দখলে রাখা সিরিয়ার দক্ষিণে সুয়াইদিয়া অঞ্চল। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া সরকার। সিরিয়ার দক্ষিণে সুয়াইদিয়া অঞ্চলে বাস করছে ইসরায়েলপন্থী দ্রুজ সম্প্রদায়ের লোকজন। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর এলাকাটি দখলে নেয় ইসরায়েল। এরপর সিরিয়ার নতুন সরকার এলাকাটি ইসরায়েলের দখল থেকে উদ্ধারের বেশ কয়েকবার পদক্ষেপ নিলেও ইসরায়েল আর্মি সেখানে ব্যাপক হামলা চালিয়ে
দিয়েছে সিরিয়ান আর্মির ওপর। বুধবার নেতানিয়াহু পরিদর্শনে যান সুয়াইদিয়ায় অবস্থান নেওয়া ইসরায়েল আর্মির একটি ক্যাম্পে। এ সময় তার সাথে ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান সহ আরও অনেক উগ্র ইহুদি নেতৃবৃন্দ। তুরস্কের গাজায় সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক আলোচনা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আবারও নতুনভাবে সক্রিয় করে তুলেছে। কারণ গাজা বহু দশক ধরে আন্তর্জাতিক রাজনীতি, দখলদারিত্ব, মানবিক বিপর্যয় এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো বাস্তবসম্মত সমাধান ছাড়া প্রতিদিন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তুরস্ক বহু বছর ধরে ফিলিস্তিন ইস্যুতে শক্ত অবস্থান নিয়েছে, বিশেষ করে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের নেতৃত্বে যে অবস্থান মুসলিম বিশ্বে তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে এবং একই সঙ্গে আঞ্চলিক কৌশলগত প্রভাবকে বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যেভাবে স্পষ্ট ভাষায় বলেছেন যে আন্তর্জাতিক সমাজ দায়িত্ব নিলে তুরস্ক গাজায় শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে সেনা পাঠাতে প্রস্তুত আছে। এটি কেবল একটি কূটনৈতিক বক্তব্য নয়, বরং এটি তুরস্কের দীর্ঘমেয়াদী কৌশল, অঞ্চলে তাদের ভূরাজনৈতিক লক্ষ্য এবং ভবিষ্যতের নিরাপত্তা কাঠামোর বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ওসমানীয়দের পতনের পর গাজায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তুর্কি সেনারা, আর ইসরায়েল বলছে তুর্কি বুট এই ভূখণ্ডে মেনে নেওয়া হবে না। হাকান ফিদান একজন সাবেক জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হওয়ায় তার বক্তব্য সাধারণ কূটনীতিকদের মতো হালকা নয়, বরং বাস্তবতা, গোয়েন্দা মূল্যায়ন, নিরাপত্তা বিশ্লেষণ এবং সমন্বিত কৌশলগত সিদ্ধান্তের উপর ভিত্তি করে দেয়া মন্তব্য। এই কারণে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব দেশগুলো তুরস্কের এই ঘোষণা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। গাজায় তুর্কি সেনার উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তা নীতি, সামরিক পরিবেশ, রাজনৈতিক প্রভাব এবং আঞ্চলিক ক্ষমতার হিসেব পুরোপুরি পরিবর্তন করতে পারে। ইসরায়েল এতে সবচেয়ে বেশি অস্বস্তি বোধ করছে, কারণ তারা গাজা অঞ্চলে একচ্ছত্র সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। তুরস্ক যে হামাসকে সরাসরি সন্ত্রাসী সংগঠন বলে না, বরং প্রতিরোধ আন্দোলনের অংশ মনে করে, এটা ইসরায়েলের দৃষ্টিতে তুরস্ককে নিরপেক্ষ শান্তিরক্ষী হিসেবে বিবেচনার সম্ভাবনা কমিয়ে দেয়। কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে তুরস্ক গাজায় মানবিক করিডোর তৈরি, ক্ষতিগ্রস্ত ভবন পুনর্গঠন, প্রশাসনিক কাঠামো এবং নিরাপত্তা সমন্বয়ে সবচেয়ে সক্ষম ও অভিজ্ঞ দেশগুলোর একটি। যুক্তরাষ্ট্র বর্তমানে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থার জন্য একটি নতুন মডেল তৈরি করছে, যা ট্রাম্প প্ল্যান নামে পরিচিত। এই পরিকল্পনায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী, প্রশাসনিক সমন্বয় কেন্দ্র, বেসামরিক সামরিক সমন্বিত কাঠামো এবং একটি বিশেষ বোর্ড গঠনের কথা বলা হচ্ছে, যেখানে বিভিন্ন দেশের ভূমিকা থাকবে। এসব কাঠামোর সবচেয়ে বড় সুবিধা হলো এতে মুসলিম দেশ এবং পশ্চিমা দেশ উভয় পক্ষের অংশগ্রহণ থাকবে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত রাখা, কিন্তু একই সঙ্গে গাজায় এমন একটি প্রশাসন তৈরি করা যা ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে। এই কাঠামোয় তুরস্কের ভূমিকা অত্যন্ত যুক্তিযুক্ত, কারণ তুরস্ক মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের এক সেতুবন্ধন হিসেবে কাজ করে। কাতার হামাসকে আর্থিক সহায়তা দেয় এবং মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মিশর, যারা গাজার দক্ষিণ সীমান্ত রাফা নিয়ন্ত্রণ করে, তাদের সঙ্গেও তুরস্ক সাম্প্রতিক সময়ে সম্পর্ক উন্নত করেছে। এই ত্রয়ী একসঙ্গে কাজ করলে গাজায় একটি স্থিতিশীল রাজনৈতিক কাঠামো তৈরি হতে পারে। তাই তুরস্কের সেনা পাঠানোর প্রস্তাব শুধু সামরিক নয়, এটি রাজনৈতিক সমন্বয়, মানবিক সহায়তা, আন্তর্জাতিক আস্থা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের সাথে গভীরভাবে জড়িত। কিন্তু বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া একেবারে নেতিবাচক। তারা বলেছে তুর্কি সেনা গাজায় গেলে ইসরায়েল কোনোভাবেই তা মেনে নেবে না। তাদের মতে তুরস্ক মুসলিম বিশ্বের একটি বড় শক্তি এবং এরদোয়ান খোলাখুলি ফিলিস্তিনের পক্ষে কথা বলেন। ফলে তুর্কি সেনার উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তা ধারণার জন্য হুমকি তৈরি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল একাই কি সিদ্ধান্ত নেবে গাজার ভবিষ্যৎ কি হবে? বিশ্ব রাজনীতির বাস্তবতা হলো, ইসরায়েল যতই বিরোধিতা করুক, আন্তর্জাতিক সমাজ যদি একটি শক্তিশালী সমঝোতায় পৌঁছে, তাহলে তুরস্ক বা অন্য কোনো শান্তিরক্ষী বাহিনীর অংশগ্রহণ ঠেকানো কঠিন হবে। তুরস্কের দৃষ্টিতে গাজায় সেনা পাঠানো তাদের বহুমাত্রিক লক্ষ্য পূরণ করবে। প্রথমত, তারা ফিলিস্তিনের রক্ষক বা অভিভাবক হিসেবে মুসলিম বিশ্বের কাছে আরও বিশ্বাসযোগ্য হবে। দ্বিতীয়ত, তারা মধ্যপ্রাচ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিজেদের ভূমিকা সুসংহত করতে পারবে। তৃতীয়ত, এটি তাদের প্রতিরক্ষা কূটনীতিকে আরও শক্তিশালী করবে, কারণ তুরস্ক এখন ড্রোন, অস্ত্র ও সামরিক প্রযুক্তিতে আন্তর্জাতিকভাবে নেতা হয়ে উঠেছে। চতুর্থত, এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে তাদের সম্পর্ক
সম্পর্ক পুনরুদ্ধার করতে সহায়ক হবে, যা সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনাপূর্ণ ছিল। পঞ্চমত, তুরস্ক একটি স্বাধীন আঞ্চলিক মহাশক্তি হয়ে ওঠার পথে এগুচ্ছে। গাজা সেখানে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মঞ্চ। যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক নিয়ে বলা হয় যে এটি সর্বদা জটিল, কখনো খুব ঘনিষ্ঠ, আবার কখনো খুব উত্তেজনাপূর্ণ। S-400 ইস্যু এবং কাটসা নিষেধাজ্ঞার কারণে সম্পর্ক বেশ খারাপ হয়েছিল, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি দেখা যাচ্ছে নিষেধাজ্ঞা বাতিল এবং সামরিক সহযোগিতা পুনরায় শুরু করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন তুরস্কের উপর আর নিষেধাজ্ঞা রাখা উচিত নয়। F-16 ডিল অনুমোদন দুই দেশের সম্পর্ক উন্নতির একটি বড় চিহ্ন। যুক্তরাষ্ট্র চাইছে তুরস্ক মধ্যপ্রাচ্যে তাদের বিশ্বস্ত অংশীদার হিসেবে ফিরে আসুক। তুরস্ক জানে ইসরায়েলের প্রতি পক্ষপাত থাকলেও যুক্তরাষ্ট্র গাজা সংকটের কোনো স্থায়ী সমাধান শুধু ইসরায়েলের শর্তে করতে পারবে না। ওই অঞ্চলের মুসলিম জনসংখ্যার প্রতিনিধিত্বকারী শক্তিগুলোকেও প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়নও একই সঙ্গে তুরস্কের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। ইউরোপের নিরাপত্তা, অর্থনীতি, অভিবাসন সংকট এবং প্রতিরক্ষা নীতিতে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মান চ্যান্সেলর স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে চাই। যদিও তুরস্কের পুরোপুরি সদস্য হওয়া এখনও অনিশ্চিত, কিন্তু এটি স্পষ্ট যে ইউরোপ তুরস্ককে দূরে রাখতে পারবে না। ইউরোপীয় প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠন হচ্ছে এবং সেখানে তুরস্কের সক্রিয় ভূমিকা প্রয়োজন। তুরস্কের অবস্থান ইউরোপ এশিয়া মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে হওয়ায় তাদের কৌশলগত ভূগোল ইউরোপীয় ইউনিয়নের জন্য অপরিহার্য। এদিকে সিরিয়ায় তুরস্কের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। PKK-YPG, যাদের তুরস্ক সন্ত্রাসী সংগঠন বলে, তারা যুক্তরাষ্ট্রের বহু বছরের সহযোগী। তুরস্ক স্পষ্টভাবে বলেছে তারা কোনো অবস্থাতেই PKK-YPG কেন্দ্রিক কোনো নতুন প্রশাসনিক কাঠামো মেনে নেবে না। দামেস্কের সাথে সম্ভাব্য সমঝোতার মাধ্যমে তুরস্ক সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে সহযোগিতা করতে চায় এবং একে তাদের জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে দেখে। এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্ককে আরও প্রভাবশালী করছে। সব মিলিয়ে বলা যায় তুর্কি সেনা পাঠানোর সম্ভাবনা শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি একটি বড় কূটনৈতিক, রাজনৈতিক এবং আঞ্চলিক কৌশল। তুরস্ক বর্তমানে এমন এক অবস্থানে রয়েছে তারা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর অন্যতম নীতি নির্ধারক শক্তি হতে পারে। তুরস্ক মুসলিম বিশ্বের আস্থা অর্জন করেছে, পশ্চিমাদের সাথে প্রয়োজনীয় সমন্বয় গড়ে উঠেছে, আর আঞ্চলিক প্রতিযোগিতায় তারা নতুন এক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। গাজায় সেনা পাঠানোর প্রস্তুতি এই পুরো বাস্তবতাকে আরও দৃঢ় করবে। মধ্যপ্রাচ্যের নতুন শক্তির মানচিত্র তৈরি হচ্ছে, যেখানে আঙ্কারা কেন্দ্রবিন্দুতে। ইসরায়েল চাইলেও সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। গাজার মানবিক ও নিরাপত্তা সংকট এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আন্তর্জাতিক সমাজকে একসঙ্গে কাজ করতেই হবে, আর সেই কাজের অন্যতম নেতৃত্ব তুরস্ক নিতে প্রস্তুত। এই নতুন ভূরাজনৈতিক বাস্তবতা শুধু গাজার ভবিষ্যৎ নয়, বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের কাঠামোকে গভীরভাবে পরিবর্তন করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরান শুরু করেছে বিশাল সামরিক মহড়া। আমি মানি না কোনো আইন, আমি করি না কোনো ভয়, এই স্পর্ধাই যেন ইরানের প্রতিটি সেনার কণ্ঠে। যুদ্ধ মানেই ধ্বংস, রক্তপাত, আতঙ্ক, কিন্তু কারো জন্য এটা বিশাল ব্যবসা। জানেন কি, একটি দেশ প্রতিদিন ৭,৫৫৩ কোটি টাকা আয় করে শুধু অস্ত্র বিক্রি করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই দেশ আমেরিকা। একটা বোতামের চাপ, মুহূর্তেই বিকল হয়ে যাবে যুদ্ধ বিমান। ভাবুন তো, যুদ্ধের ময়দানে হঠাৎ করে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র অচল হয়ে গেল। শত্রুপক্ষের হামলা সামনে, কিন্তু প্রতিরোধের কোনো উপায় নেই। জার্মানি যা দাবি করেছে তা যদি সত্যি হয়, তাহলে পুরো ইউরোপ বিপদে। মার্কিন F-35 যুদ্ধ বিমানে কি এমনই এক কিল সুইচ আছে? বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কনভয়, পারমাণবিক অস্ত্র পরিবহনের চাঞ্চল্যকর রহস্য। এই কনভয়ের দিকে চোখ তুলে তাকানোই যেন অপরাধ। এটা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি বহর, এতে বহন করা হয় পারমাণবিক অস্ত্র। এত নিরাপত্তা যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এতটা পান না। কিন্তু কেন এই বাড়তি সতর্কতা? কি আছে এই কনভয়ের ভেতরে? বালবীর সিং একসময় মুসলমানদের প্রতি প্রচণ্ড ঘৃণা ও রাগ পোষণ করতেন। তিনি ছিলেন হিন্দু ধর্মের এক চরমপন্থী গোষ্ঠীর সদস্য। 1992 সালের 6 ডিসেম্বর যখন শত শত হিন্দু জনতা বাবরি মসজিদ ভাঙতে যায়, তখন বালবীর সিং ছিলেন তাদের অন্যতম। তিনিই প্রথম ব্যক্তি যিনি মসজিদের প্রধান গম্বুজে উঠে যান। তার হাতে ছিল একটা হাতুড়ি। তিনি মসজিদ ভেঙে ফেলার পর একটি ইট নিয়ে যান এবং সেটিকে মুসলমানদের প্রতি তার ক্ষোভ ও ঘৃণার প্রতীক হিসেবে সংরক্ষণ করেন।
কিন্তু মসজিদ ধ্বংসের কিছু পরেই বালবীর ও তার বন্ধু যোগেন্দ্র পাল গভীরভাবে নিজের ভুল বুঝতে পারেন। 6 মাস পর তারা দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। মোহাম্মদ বিন সালমান তার অঢেল ধন দৌলতের একটা ছোট্ট অংশ দিয়ে $450 মিলিয়ন দিয়ে একটা পেইন্টিং কিনেছিলেন। এই টাকায় 1200টি ল্যাম্বরগিনি, 3টি বোয়িং 747 বা 25টি F-16 যুদ্ধ বিমান কেনা সম্ভব ছিল। যুদ্ধ মানেই ধ্বংস, রক্তপাত, আতঙ্ক, কিন্তু কারো জন্য এটা বিশাল ব্যবসা। জানেন কি, একটি দেশ প্রতিদিন 7,553 কোটি টাকা আয় করে শুধু অস্ত্র বিক্রি করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই দেশ আমেরিকা। বিশ্বজুড়ে যুদ্ধ লাগলে সবাই আতঙ্কিত হয়, কিন্তু আমেরিকার অর্থনীতি আরও চাঙ্গা হয়ে ওঠে। তারা শুধু অস্ত্র বিক্রি করে না, যুদ্ধের বাজার গরম রাখার মাস্টার মাইন্ডও। বিশ্বের সবথেকে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ আমেরিকা। একটা দেশ শুধু অস্ত্র বিক্রি করে কিভাবে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা আয় করে, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী 2024 সালে আমেরিকার অস্ত্র বিক্রির পরিমাণ ছিল $318.7 বিলিয়ন। যুদ্ধ লাগলেই লাভ আমেরিকার। বিশ্বের যে কোনো কোনায় যুদ্ধ হোক, আমেরিকার অর্থনীতি চাঙ্গা। রাশিয়া ইউক্রেন হোক বা মধ্যপ্রাচ্যের সংখ্যা, দুপক্ষই আমেরিকার অস্ত্র ব্যবহার করছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি আমেরিকার মাস্টার প্ল্যান? সবচেয়ে জনপ্রিয় অস্ত্র কোনগুলো? আমেরিকা শুধু বন্দুক বা রাইফেল বিক্রি করে না, তাদের সবচেয়ে হটকেক প্রোডাক্ট কোনটি? F-16, F-15, F-35 যুদ্ধ বিমান, প্যাট্রিয়ট, টমাহক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম ও যুদ্ধ জাহাজ। বিশ্বের 40% অস্ত্র আমেরিকা বিক্রি করে। 2019 থেকে 2023 সালের মধ্যে বিশ্বব্যাপী মোট অস্ত্র রপ্তানির 40% এসেছে আমেরিকা থেকে। তারপরেই আছে রাশিয়া 16% এবং ফ্রান্স 11%। 2023 থেকে 29% বেশি বিক্রি। 2023 সালে আমেরিকার অস্ত্র বিক্রি ছিল $238.4 বিলিয়ন। 2024 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে $318.7 বিলিয়ন। মানে এক বছরে $80 বিলিয়ন বেশি বৃদ্ধি। কিভাবে এত অস্ত্র বিক্রি করে? আমেরিকা শুধু অস্ত্র বানায় না, তারা কৌশলগতভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। যখনই কোনো দেশ নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে চায়, প্রথম পছন্দ হয় আমেরিকা। আমেরিকার দ্বৈত নীতি। বিশ্বে যুদ্ধ বাঁধলে আমেরিকা কি করে? উভয় পক্ষের কাছেই অস্ত্র বিক্রি করে, তারপর শান্তির আহ্বান জানায়। পর্দার আড়ালে নিজেদের লাভ গুনে। রাশিয়া কি আমেরিকার প্রতিদ্বন্দ্বী? রাশিয়া আমেরিকার বড় প্রতিদ্বন্দ্বী হলেও অস্ত্র ব্যবসায় অনেক পিছিয়ে। রাশিয়ার অস্ত্র রপ্তানি মাত্র 16%, যা আমেরিকার তুলনায় নগণ্য। বিশ্বযুদ্ধ হলে কি হবে? যদি বিশ্বযুদ্ধ হয়, তাহলে সবচেয়ে বড় বিজয়ী কে হবে? অবশ্যই আমেরিকা। তাদের অস্ত্রের চাহিদা অনেক গুণ বেড়ে যাবে, অর্থনীতি আরো শক্তিশালী হবে। আমেরিকা শুধু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ নয়, এটা অস্ত্রের সুপার মার্কেট। যুদ্ধ যত বাড়বে, আমেরিকার আয় তত বাড়বে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কনভয়, পারমাণবিক অস্ত্র পরিবহনের চাঞ্চল্যকর রহস্য। এই কনভয়ের দিকে চোখ তুলে তাকানোই যেন অপরাধ। এটা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি বহর। এতে বহন করা হয় পারমাণবিক অস্ত্র। এত নিরাপত্তা যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এতটা পান না। কিন্তু কেন এই বাড়তি সতর্কতা? কি আছে এই কনভয়ের ভেতরে? কেনই বা এটাকে এতটা গোপন রাখা হয়? আজকে জানবো যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রান্সপোর্ট কনভয়ের ভয়ঙ্কর গোপন তথ্য। এই কনভয়ের একটাই কাজ, বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু যদি কেউ এই কনভয়ের উপর হামলা করে, তাহলে কি হবে? পারমাণবিক অস্ত্র ভুল মানুষের হাতে চলে যেতে পারে। সমগ্র বিশ্ব ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে। এ কারণেই এই কনভয়কে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কনভয় বলা হয়। কোথায় রাখা হয় পারমাণবিক অস্ত্র? বিশ্বে 12,515টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর 41% রয়েছে যুক্তরাষ্ট্রের দখলে। সক্রিয় পারমাণবিক অস্ত্র রাখা হয় বিমান বাহিনীর ঘাঁটিতে, নৌবাহিনীর যুদ্ধজাহাজে, ভয়ঙ্কর সাবমেরিনের গভীরে। কিন্তু বাকি হাজার হাজার নিউক্লিয়ার অস্ত্র সংরক্ষণ করে রাখা হয় মার্কিন মাটিতে। এগুলো ছড়িয়ে রাখা হয় নির্দিষ্ট জায়গায় কঠোর গোপনীয়তায়। কেন? যেন শত্রুপক্ষ হামলা চালিয়ে একবারেই সব ধ্বংস করতে না পারে। কিন্তু পারমাণবিক অস্ত্র স্থানান্তর করতে হয় কেন? বড় এক প্রশ্ন। উত্তর, রক্ষণাবেক্ষণের জন্য। এই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের জন্য নয়, বরং নিরাপদে রাখার জন্য নিয়মিত পরীক্ষা করা হয়। পারমাণবিক অস্ত্রের মেশিনের যান্ত্রিক অংশে মরিচা ধরে যেতে পারে। ভেতরের ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম পরীক্ষা করা জরুরি। এই কাজ করতে পারমাণবিক অস্ত্রকে কেন্দ্রীয় কোনো ল্যাবে নিয়ে যাওয়া হয়, আর তখনই শুরু হয় বিশ্বের সবচেয়ে গোপন মিশন।
নিরাপত্তার অবিশ্বাস্য ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র রক্ষার জন্য আলাদা একটি সংস্থা আছে, ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন NNSA। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যখন এই অস্ত্রগুলো রাস্তায় বের করা হয়। এখন প্রশ্ন, কিভাবে এই মারাত্মক অস্ত্র পরিবহন করা হয়? এই কনভয় সাধারণ রাস্তায় চলে, কিন্তু কেউ বুঝতেও পারে না। কনভয়ের আগে পেছনে থাকে পুলিশের গাড়ি, মাঝখানে থাকে সিক্রেট ট্রাক যা পারমাণবিক অস্ত্র বহন করে, চারদিকে সশস্ত্র সামরিক যান। এই সামরিক যানগুলো বুলেট প্রুফের চেয়েও শক্তিশালী। এগুলোকে বলা হয় বিয়ার ক্যাপ্ট, সুরক্ষার স্তর। প্রতিটি গাড়িতে থাকে 4 থেকে 6 জন ফেডারেল এজেন্ট। এরা সবাই সুপার ট্রেন্ড কমান্ডো, সাথে সাথে লাখ লাখ রাউন্ড গুলি। যদি কেউ আক্রমণ করে, সাথে সাথে পাল্টা আঘাত করবে এজেন্টরা। প্রয়োজনে আসবে ব্যাকআপ ফোর্স। অভেদ্য ট্রাক, যে ট্রাকে পারমাণবিক অস্ত্র বহন করা হয়, তা বিশেষ ধরনের স্টিল দিয়ে তৈরি। এটাকে কোনো বিশেষ যন্ত্র দিয়ে কাটা যায় না, ড্রিল মেশিনেও এই বডির উপর কাজ করে না। দুর্ঘটনা হলেও ট্রাকের গঠন ভাঙবে না। এভাবেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হয়। একটা বোতামের চাপ, মুহূর্তেই বিকল হয়ে যাবে যুদ্ধ বিমান। ভাবুন তো, যুদ্ধের ময়দানে হঠাৎ করে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র অচল হয়ে গেল। শত্রুপক্ষের হামলা সামনে, কিন্তু প্রতিরোধের কোনো উপায় নেই। জার্মানি যা দাবি করেছে তা যদি সত্যি হয়, তাহলে পুরো ইউরোপ বিপদে। মার্কিন F-35 যুদ্ধ বিমানে কি এমনই এক কিল সুইচ আছে যা আমেরিকা যখন চাবে তখনই ইউরোপের যুদ্ধ বিমান বন্ধ করে দিতে পারবে? গোটা ইউরোপে হইচই, আতঙ্ক ছড়িয়ে পড়েছে জার্মানি, যুক্তরাজ্য সহ 13টি দেশে। এটা কি আসলেই সত্যি, নাকি শুধুই এক ষড়যন্ত্র তত্ত্ব? চলুন রহস্য উদ্ঘাটন করি। স্টেলথ কিলার F-35 মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি 5ম প্রজন্মের যুদ্ধ বিমান F-35 লাইটনিং 2। এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি হলো আধুনিক যুদ্ধের অদৃশ্য ঘাতক। শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না, অতি মানবীয় গতিতে আঘাত হানে, বিমান বাহিনীর জন্য গেম চেঞ্জার। কিন্তু এই অতি আধুনিক যুদ্ধ বিমান নিয়ে এক ভয়ঙ্কর সন্দেহ দেখা দিয়েছে। এর ভেতরেই কি লুকিয়ে আছে সিক্রেট সুইচ? জার্মানির বিস্ফোরক অভিযোগ। জার্মানির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, F-35 যুদ্ধ বিমানে এমন এক গোপন সুইচ আছে যা আমেরিকা চাইলে যে কোনো সময় সক্রিয় করতে পারবে। তাহলে ইউরোপের যুদ্ধ বিমান মুহূর্তেই বিকল হয়ে যাবে। এটা কি সম্ভব? যদি হয়, তাহলে ইউরোপ তো আমেরিকার হাতের পুতুল হয়ে গেল। একটি বোতামেই সর্বনাশ। এই কিল সুইচ ঠিক কি? এটি এমন একটি প্রযুক্তি যা সফটওয়্যারের মাধ্যমে যুদ্ধ বিমানের ইঞ্জিন বা অস্ত্র ব্যবস্থা বন্ধ করে দিতে পারে। ধরে নিন, জার্মানি, যুক্তরাজ্য বা ইতালি যদি কখনো আমেরিকার বিরুদ্ধে যায়, তাহলে আমেরিকা একটি বোতাম টিপবে, মুহূর্তের মধ্যে পুরো যুদ্ধ বিমান বহর অচল। এটি কি কোনো গুজব? বলেছেন জার্মানির সামরিক প্রযুক্তি সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা। ইউরোপ আতঙ্কে কেন? 13টি ইউরোপীয় দেশ আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে। জার্মানি 35টি F-35 কিনতে $8 বিলিয়ন বিনিয়োগ করেছে। কিন্তু যদি কিল সুইচ সত্যি হয়, তাহলে এই $8 বিলিয়ন পুরোপুরি পচা বিনিয়োগ। ট্রাম্পকে ইউরোপকে নিয়ন্ত্রণ করতে চাইছেন? আমেরিকা কি গোপনে নিজের আধিপত্য বজায় রাখার জন্য F-35-এ ফাঁদ পেতে রেখেছে? সম্প্রতি ইউক্রেনের জন্য সামরিক সাহায্য বন্ধ করার ঘোষণা করেছিল ট্রাম্প সরকার। তার আগে দুদেশের মধ্যে খনিজ চুক্তি স্থগিত হয়। এরপরই একটি রিপোর্টে উঠে আসে যে ইউক্রেনের হাতে থাকা মার্কিন F-16 যুদ্ধ বিমানগুলো ইউক্রেনে কাজ করা বন্ধ করে দিয়েছে। এরপরই উদ্বেগ তৈরি হয় রাজনৈতিক উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য ইউক্রেনের মতো অন্য দেশেও কঠোর পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প। যখন তখন ইউরোপের বিভিন্ন দেশের হাতে থাকা যুদ্ধ বিমানগুলো নিষ্ক্রিয় করে দিতে পারেন তিনি। পরে জানা যায়, রাডার সিস্টেমের জন্য কাজ করা বন্ধ করেছিল F-16 যুদ্ধ বিমানগুলো। তবে নিজেদের কিল সুইচ দাবি থেকে পিছু হটেনি জার্মানি। জার্মানির অস্ত্র প্রস্তুতকারক সংস্থা হেনসোল্টের যোগাযোগ বিভাগের প্রধান ওয়াকিম স্ট্রানজোফার সংবাদ মাধ্যমকে বলেছেন, F-35 এর কিল সুইচ কিন্তু কোনো গুজব নয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।